আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ভাষান্তিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা সবাই জানো যে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র শুরু করেছি। অধ্যায় প্রথম তাপ গতিবিদ্যা। আজকে হচ্ছে এর ধারাবাহিকতায় পর্ব 7। গত ক্লাসে আমি এন্ট্রপি কি এটার বিষয়ে সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি। তো আজকে এন্ট্রপি বিষয়ে কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা সেটা আরো ভালোভাবে বুঝতে পারবে। এন্ট্রপি কি জিনিস সেটা খুব সহজে তোমাদের বুঝতে পারবে। দেখো অঙ্কটা কি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত করা হলো। এন্ট্রপির বৃদ্ধি কত? এন্ট্রপির বৃদ্ধি এখানে হতে পারে বা এন্ট্রপি পরিবর্তনও বলতে পারো, এন্ট্রপি হ্রাসও কিন্তু অনেক হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা ম্যাথে দেখব যে এন্ট্রপি বৃদ্ধি পরিবর্তন যেহেতু চাইছে, তো আমরা প্রথমে কি দেখব, যেগুলো তাপমাত্রা পরিবর্তন হচ্ছে কিনা। আমাদের অঙ্কে ম্যাথে যখন গাণিতিক সমস্যা সমাধান করতে যাব, প্রথমেই আমরা দেখে নিব যে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে কিনা। এখানে দেখো যে 100 অর্থাৎ তাপমাত্রা কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস ঠিকই আছে, কিন্তু পরিবর্তনটা কি হয়েছে হয়েছে অবস্থান, অর্থাৎ পানিকে বাষ্পে পরিণত করা হয়েছে, তাই না? তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস, দেখো এটা একটা চিত্রের মাধ্যমে আমি খুব সহজে তোমাদেরকে তুলে ধরেছি। দেখো 100 ডিগ্রি সেলসিয়াসে কি পানি 100 ডিগ্রি সেলসিয়াসে কি বাষ্পে পরিণত করতে হবে। তাহলে আমাদের পরিবর্তনটা কি হয়েছে, পানি থেকে বাষ্পে পরিণত হবে, কিন্তু তাপমাত্রা সেম, অর্থাৎ কন্ডিশনটা চেঞ্জ হয়েছে এবং কি কি ঠিক আছে, তাপমাত্রা তাপমাত্রা সেম আছে। তো এটাকে আমরা কি বলবো? আমরা কি সবাই জানি না যে যে তাপ অবস্থার পরিবর্তন করতে পারে কিন্তু তাপমাত্রার পরিবর্তন করতে পারে না, তাকে কি বলা হয়? তাকে বলা হয় সুপ্ত তাপ বা ল্যাটেন্ট হিট। একে এলভি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। এলভি হচ্ছে বাংলায় বলা হয় এলভি দ্বারা কি বলা হয়, বাষ্পীভবনের সুপ্ত তাপ। এলভি এর মানটা কত? বাষ্পীভবনের সুপ্ত তাপের একটা কনস্ট্যান্ট মান আছে, এটা হচ্ছে 22,68,000, অর্থাৎ 2.26 × 10⁶ জুল পার কেজি। ঠিক আছে, এখন কি তোমরা বুঝতে পারছো? অর্থাৎ শুধু এটা কন্ডিশনটা চেঞ্জ হয়েছে কিন্তু টেম্পারেচার সেম। তো এবার ম্যাথে যাই। দেখো কি কি দেওয়া ছিল আমাদের ম্যাথে। পানির ভর এম কত, 4 কেজি, তাপমাত্রা টি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো এটা আমরা এসআই এককে প্রকাশ করার জন্য সেলসিয়াসকে ক্যালভিনে নিয়ে নিলাম, তাহলে কি হবে 373 ক্যালভিন। পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ হচ্ছে এলভি কত, 2.26 × 10⁶ জুল পার ক্যালভিন। এন্ট্রপির বৃদ্ধি বা পরিবর্তন কত, এটা ডিএস দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা সবাই জানি। তো এন্ট্রপি সূত্রটা থেকে কি জানি, ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। তো তাপশক্তি মানে কি, তাপশক্তি থেকে আমরা কি পাই, এম এল ভি, অর্থাৎ ভর আর হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। তো মানটা বসিয়ে দিলাম আমরা, ভরের জায়গায় এম এম মান হচ্ছে 4, আর হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ এলভি মান বসিয়ে তাপমাত্রা টি এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা এটা পাই। একক হচ্ছে জুল পার ক্যালভিন। এরপর দেখো, এরপর আমরা আরেকটা অঙ্ক দেখব। অঙ্ক কি কি বলা আছে দেখো, যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে পরিণত করা হলে এন্ট্রপির পরিবর্তন কত হবে। এখানে দেখো তাপমাত্রাও চেঞ্জ হয়েছে, আবার কি হয়েছে, কন্ডিশনটাও চেঞ্জ হয়েছে, তাই না? তো এখানে কি আমরা ধাপে ধাপে আগাতে হবে, 2 ধাপে আগাতে হবে। কি কি 2 ধাপ, দেখো বক্স আকারে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কি 20 ডিগ্রি সেলসিয়াস যে পানি আছে সেটাকে আমরা 100 ডিগ্রি সেলসিয়াসে পানিতে পরিণত করব, এবং 100 ডিগ্রি সেলসিয়াস পানিকে আবার 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে পরিণত করা হবে।
ঠিক আছে, তাহলে কিন্তু এখানে এন্ট্রপি পরিবর্তন দুই ধাপে হইতেছে। কখন? যে 20 ডিগ্রি সেলসিয়াস পানিকে যখন আমরা 100 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত করব, এখানে একটা এন্ট্রপি পরিবর্তন হয়েছে। আবার 100 ডিগ্রি পানিকে আবার 100 ডিগ্রি বাষ্পে পরিণত করব, এখানে একটা এন্ট্রপি হয়েছে, তাই না? তাহলে দেখো এখানে কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয়েছে এবং কন্ডিশনটা চেঞ্জ হয়নি। আবার এখানে কি হয়েছে, তাপমাত্রা সেম আছে কিন্তু কি কন্ডিশনটা চেঞ্জ হয়েছে, তাই না? তাহলে আমরা দুইটা অর্থাৎ ধাপে ধাপে যে দুই ধাপে DS1 এবং DS2 এই এন্ট্রপি দুইটা যোগ করলে আমরা মোট এন্ট্রপি পরিবর্তনটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো সমাধান আমরা করি কিভাবে। এখানে তাপমাত্রা আদি তাপমাত্রা T1 ধরে নিলাম ছিল কি 20 ডিগ্রি সেলসিয়াস, তো এটাকে ক্যালভিনে নিলে হবে 293 ক্যালভিন। তো শেষ তাপমাত্রা কি? শেষ তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ক্যালভিনে নিলে হবে 273 ক্যালভিন। ভর ছিল কি 20 কেজি। তাহলে পানির আপেক্ষিক তাপ, এটা আমরা সবাই জানি পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার ক্যালভিন। আচ্ছা, এটা যেহেতু প্রথম ধাপ, তো এখানে এন্ট্রপি পরিবর্তন আমরা DS1 হোয়াট অর্থাৎ কত, এটা আমরা বের করব। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি বলেছি, 20 ডিগ্রি সেলসিয়াস পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তর করব, তখন যে এন্ট্রপি পরিবর্তন। তাহলে আমরা কিভাবে বের করি দেখো, DS1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন T2, লিমিট হচ্ছে T1 থেকে T2 এবং সূত্র থেকে আমরা কি জানি, dq ডিভাইডেড বাই T। তাহলে এখানে dq হচ্ছে ভর, ms dt, এখানে ms হচ্ছে কি, m হচ্ছে ভর আর হচ্ছে পানির আপেক্ষিক তাপ, আর dt হচ্ছে dt বাই t হচ্ছে ইন্টিগ্রেশনের জন্য, এটা হচ্ছে তাপমাত্রা। তো যেহেতু m আর s দুইটাই ধ্রুব মান, তো এটা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে আসলে এই ইকুয়েশনটা আসে। দেখো এই ইকুয়েশনটা কিন্তু এই যে এইটা যারা কি তোমাদের চিনতে পারতেছো, এটা কি কিসের সূত্র হবে? লনের সূত্র হবে। অর্থাৎ দেখো এখানে সূত্রটা আমি দিয়ে দিছি, ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়াল টু ln x। তাহলে এখানে আমরা কি পাই, ms ln t, লিমিট হবে T1 থেকে T2। তো ln এর লিমিটের থেকে আমরা কি সূত্র, ln a মাইনাস ln b ইকুয়াল টু ln a/b, এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা নিলাম ln T2 থেকে ln T1, তারপর ms ln T2 ডিভাইডেড বাই T1। কিছুই না, জাস্ট ধাপে ধাপে ক্যালকুলেশন গুলো করা হয়েছে এবং মানগুলো বসানো হয়েছে। মান বসিয়ে আমরা কি পাই, এটা পাই। দেখো আচ্ছা, এবার আগাই। এবার হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি 100 ডিগ্রি সেলসিয়াসের পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পে রূপান্তর করব। তখন এটা আবার সেই প্রথম ম্যাথের মতো, প্রথম ম্যাথে আমরা কি করেছি এন্ট্রপির জন্য, সেটা সেই সেম। তাহলে DS2 ইকুয়াল টু dq বাই t। তো এখানে dq তাপ শক্তি পরিবর্তনের জন্য আমরা কি লিখতে পারি, mLV ভর আর হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। এখানে মান বসিয়ে দিলে আমরা কি পাই, এটা পাই। ঠিক আছে, এবার মোট এন্ট্রপির পরিবর্তন। মোট এন্ট্রপির পরিবর্তন প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দুইটা যোগ করলে কিন্তু আমরা মোট এন্ট্রপির পরিবর্তনটা পেয়ে যাব। তাহলে দুইটা যোগ করলে কি আসে, এই মানটা আসে। যেহেতু এটা এন্ট্রপির পরিবর্তন চাইছে, তাই এটা হচ্ছে ds। যদি শুধু এন্ট্রপি চাইতো তখন কিন্তু এটা ইন্টিগ্রেশন করলে s এর মানটা চলে আসতো। এই ম্যাথগুলো কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এই এন্ট্রপির ম্যাথগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আসে। ঠিক আছে, এবার আমরা সামনের দিকে আগাই। এবার আমরা পড়বো হচ্ছে কার্নো ইঞ্জিন। আচ্ছা, কার্নো ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। এখানে কতগুলো ছবি আঁকা আছে, দেখো খেয়াল করে দেখো। এটা কি একটা কন্টেনার বা একটা ইঞ্জিন বলতে পারো, এটা হচ্ছে ইঞ্জিন। এটা হচ্ছে একটা পিস্টন, যে আঁকা আঁকা এগুলা আছে
দেখবা এটা সরল রেখা বরাবর যে এটা এই স্ট্রেট লাইন যেটা এটা একটা লম্বা স্ট্রেট লাইন, এটা হচ্ছে পিস্টন বলতে পারো, অর্থাৎ এটাকে ধরে উপরে নিচে ওঠানামা করানো যায়, ভিতরে গ্যাস আছে। এটাকে পিস্টনটাকে যখন নিচের দিকে নামাবো অর্থাৎ চাপ যখন দিব তখন কি হবে, ভলিউমটা কমে যাবে অর্থাৎ আয়তন কমে যাবে। আবার যখন পিস্টনকে ধরে যখন উপরে উঠাই তখন কি হবে, প্রেসারটা কমে যাবে, আয়তনটা বেড়ে যাবে। ইঞ্জিনের কাজটা কি আমরা বুঝতে পারছি? চাপ বাড়ালে আয়তন কমে যাবে, আবার চাপ কমালে আয়তন বাড়বে। পিস্টনটা ওঠানামা করার জন্য এভাবে কাজ করে। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে একটা উৎস, এটা হচ্ছে উৎস T1। এটাকে আচ্ছা এটা পরে আলোচনা করতেছি। এটা হচ্ছে অন্তরক, অর্থাৎ এটা এখান থেকে কোনো তাপ গ্রহণও করতে পারবে না, বর্জনও করতে পারবে না। এটা হচ্ছে তাপ আধার, অর্থাৎ ও তাপ গ্রহণ করবে। ঠিক আছে, এখন এই ইঞ্জিনটাকে এই উৎসের উপর যখন বসাই, ধরো বসাইলাম, ঠিক আছে, এই ইঞ্জিনটাকে এই উৎসের উপর বসালে কি হবে, এই উৎস থেকে কি করবে, তাপ গ্রহণ করবে। এটা এই উৎসটা এমন এক উৎস, অর্থাৎ আদর্শ উৎস বলা যায়, অর্থাৎ এখান থেকে তুমি যতই তাপ গ্রহণ করো না কেন তাপ কিন্তু কমবে না, অর্থাৎ তাপমাত্রা ফিক্সড, T1 ফিক্সড। এখান থেকে তাপমাত্রা কমবেও না বাড়বেও না, যতই তাপ গ্রহণ করো না কেন তাপমাত্রা একই থাকবে। কিন্তু বাস্তবে এমন সম্ভব নয়, বাস্তবে আমরা জানি কোনো বস্তু থেকে তাপ যখন গ্রহণ করে তখন ওই বস্তুর তাপমাত্রা কি হয়, কমতে থাকে, কিন্তু এটার ক্ষেত্রে ব্যতিক্রম। এটা হচ্ছে অন্তরক, এটা তো একটু আগে আলোচনা করলাম যে এটা একটা অন্তরক পদার্থ দ্বারা আবৃত, যে এখান থেকে কোনো তাপ গ্রহণ করতে পারবে না, বর্জনও করতে পারবে না। আর এটা হচ্ছে তাপ আধার, অর্থাৎ ইঞ্জিনটাকে আবার যখন এটার উপরে বসাবো, এই তাপ আধারের উপরে বসাবো, তখন কি করবে, এই ইঞ্জিনটা তাপ ছেড়ে দিবে, আর এই তাপ আধারটা কি করবে, তাপ গ্রহণ করবে। এখন এটাও কিন্তু তাপ আধারটা আদর্শ, অর্থাৎ এখানে যতই তাপমাত্রা গ্রহণ করুক না কেন, তাপ আধারটা যতই তাপমাত্রা গ্রহণ করুক না কেন তাপমাত্রা কোনো চেঞ্জ হবে না, এখানে তাপমাত্রা ফিক্সড। এখন দেখো, এবার আমরা ধাপে ধাপে এবার দেখি কিভাবে এদের কাজগুলা হয়। প্রথমে আমরা কি বলেছিলাম, প্রথমে বলেছিলাম যে ইঞ্জিনটাকে উৎসের উপর বসাই, তখন কি হয়, তাপমাত্রা ফিক্সড, তাই না, অর্থাৎ তাপমাত্রা এইটা আদর্শ উৎস বলে তাপমাত্রা চেঞ্জ হবে না। তো আমরা কি জানি, যখন তাপমাত্রা চেঞ্জ হয় না তখন এটা হচ্ছে একটা সমুষ্ণ প্রক্রিয়া। সমুষ্ণ প্রক্রিয়া কি হয়, তাপমাত্রার কোনো চেঞ্জ হয় না। এই জন্য অর্থাৎ এই তাপ শক্তি যখন গ্রহণ করবে, অর্থাৎ যখন ইঞ্জিন ইঞ্জিন কি করবে, তাপ শক্তি যখন গ্রহণ করবে তখন এই আমরা চিহ্নের কোথায় ডিকিউ কি হবে, পজিটিভ ভ্যালু হবে, ডিকিউ পজিটিভ ভ্যালু। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি জানি, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পি ডিভি। তাহলে ডিকিউ যেহেতু তাপমাত্রা ফিক্সড, অর্থাৎ টি টি ফিক্সড, তাহলে কি হবে, টি ফিক্সড হলে কনস্ট্যান্ট থাকলে কিন্তু ডিইউ জিরো হয়ে যাবে, অর্থাৎ তাপমাত্রার সাথে অভ্যন্তরীণ শক্তিরও একটা সম্পর্ক আছে, অভ্যন্তরীণ শক্তির সমানুপাতিক, এটা আমরা জানি। সেখান থেকে এটা হচ্ছে কি জিরো, তাহলে থাকে কি ডিকিউ প্লাস পি ডিভি। যদি এটা পজিটিভ হয় তাহলে অটোমেটিক কি হবে, এটাও পজিটিভ হয়ে যাবে না, কারণ এটা ইকুয়াল টু এটা, এটাও পজিটিভ ভ্যালু হয়ে যাবে, তাহলে ডিভি পজিটিভ ভ্যালু হলো। তাহলে ডিভি যদি পজিটিভ ভ্যালু হয় তার মানে কি, এটা আয়তন প্রসারিত হবে, অর্থাৎ V2 মাইনাস V1 পজিটিভ ভ্যালু হবে, অর্থাৎ শেষ আয়তনটা বড় হবে, তার মানে কি হবে, এটা আয়তনটা সম্প্রসারিত হচ্ছে। তাহলে আমরা সমষ্ণ প্রক্রিয়া কি জানি, সমষ্ণ প্রক্রিয়া কি জানি হচ্ছে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। যেহেতু ভিটা আয়তন শেষ আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি হবে, প্রেসারটা কমে যাচ্ছে, আয়তন বেড়ে যাবে, প্রেসারটা কমে যাবে। এরপর আমরা আগাই। ধাপ 2,
এরপর আমি কি বলেছিলেন যে কার্নো ইঞ্জিনটাকে এবার অন্তরক পদার্থের উপরে যখন বসাইলাম, অর্থাৎ কোনো তাপ গ্রহণও করবে না, বর্জনও করবে না, তখন কি হবে, তাপ শক্তি ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাপ শক্তি যদি 0 হয় তাহলে এন্ট্রপি সূত্র থেকে আমরা কি জানি, ডিএস ইকুয়াল টু 0, তাহলে এস কনস্ট্যান্ট হবে। তখন কি হবে, তখন এটাকে আমরা বলবো কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপ শক্তি গ্রহণ করে না, বর্জনও করে না। তাহলে তাপগতিবিদ্যার সূত্র থেকে আমরা কি জানি, dq ইকুয়াল টু du প্লাস পি ডিভি। যেহেতু dq 0, তাহলে du প্লাস পি ডিভি এটা থাকে। এখন চিহ্নের প্রথায় আমরা কি জানি যে এটা যদি এই পাশে নিয়ে আসি, অর্থাৎ একটা এটা ইকুয়াল টু যদি 0 হতে হয়, তাহলে কি করতে হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ হতে হবে না? তাহলে যেহেতু আগের ধাপে আমাদের কি হইতেছিল যে আয়তনটা বৃদ্ধি পাইতেছিল, তো সেই তাপের জন্যই কিন্তু আরেকটু আয়তন এখানে বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে, অর্থাৎ ডিভি যখন পজিটিভ ভ্যালু হবে, তখন এই ইকুয়েশনটা ইকুয়াল 0 হওয়ার জন্য আমরা কি লিখতে পারি, ডিইউটা নেগেটিভ হবে। অর্থাৎ তাপ শক্তি ডিইউ কি, ডিইউ মানে কি, অভ্যন্তরীণ শক্তি, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে কি হবে, তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে এখানে কি কি দাঁড়ালো, দেখো আয়তন বৃদ্ধি পাবে, প্রেসারটা কমে যাবে, তাপমাত্রাও কমে যাবে। এরপর দেখো ধাপ 3। ধাপ 3 কি হবে, আবার যখন আমি কি করব, এটা ধাপ 3 হচ্ছে তাপাধারের উপরে বসাবলাম। আবার কি করব, তাপাধারের উপরে বসালাম, অর্থাৎ যখন তাপ গ্রহণ করবে তখন কি তাপাধার কি তাপমাত্রা ফিক্স না, T2 কনস্ট্যান্ট। তখন T2 কনস্ট্যান্টের জন্য সে আগের মতো ডি অভ্যন্তরীণ শক্তিও 0 হয়ে যাবে। তখন কি হবে, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি ডিইউ 0 হলে ইকুয়াল টু ডিকিউ ইকুয়াল টু পিডিভি আসবে। যেহেতু আগের ধাপে এখানে কি হয়েছে যে আয়তনটা কমে গেছে, এটা তাপ কি করবে, dq equal to মাইনাস ভ্যালু। মাইনাস ভ্যালু মানে কি, এখানে কিন্তু তাপ শক্তি, তাপাধারটা তাপ শক্তি গ্রহণ করেছে। তাপাধারটা তাপ শক্তি গ্রহণ করেছে মানে কি, মেশিনটা অর্থাৎ ইঞ্জিনটা কিন্তু তাপ শক্তিটা বর্জন করেছে, তাই না? আমি যখন ইঞ্জিনটা তাপাধারের উপর রাখলাম, তখন কি ইঞ্জিনটা তাপ শক্তি বর্জন করেছে, এই জন্য ডিকিউটা কি হয়েছে, নেগেটিভ ভ্যালু হয়েছে। ডিকিউ নেগেটিভ যদি এটাই যদি ইকুয়াল, ডিকিউ যদি নেগেটিভ ভ্যালু হয় তাহলে পি ডিভিউ কি হবে, নেগেটিভ ভ্যালু হবে না, ইকুয়াল টু নেগেটিভ ভ্যালু, অর্থাৎ আয়তনটা ধীরে ধীরে কমে যাচ্ছে। আবার সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি ইকুয়াল টু ধ্রুবক। যদি যদি ভিটা অর্থাৎ ভলিউমটা কমে যেতে থাকে, তাহলে অটোমেটিকই প্রেসারটা বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে কি কি দাঁড়ালো, এই ধাপে আয়তনটা কমে যায়, প্রেসার বৃদ্ধি পায়, তাপমাত্রা কিন্তু একদম ফিক্সড। এরপর দেখো ধাপ 4। আবার কি করলাম, ওই ইঞ্জিনটাকে আবার অন্তরকের উপর রাখলাম। তো অন্তরকের উপরে যখন রাখবো তখন কি হবে, তখন কিন্তু তাপ গ্রহণও করবে না, বর্জনও করবে না, তখন ডিকিউ ইকুয়াল টু 0, ঠিক আগের মতো ইকুয়াল টু 0 হবে। তাহলে ডিকিউ প্রথম তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি কি, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পি ডিভি। তাহলে ডিকিউ ইকুয়াল টু 0 থেকে এটা আসবে। তো আমরা কি জানি যে একটা নেগেটিভ একটা পজিটিভ হতে হবে। যেহেতু এখানে আয়তনটা কমতে শুরু করেছিল, তাহলে আয়তন ডিভি ইকুয়াল টু কি হবে, নেগেটিভ হবে। তাহলে ডিভি নেগেটিভ হলেও কি হবে, এটা পজিটিভ, ডিইউ পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি পজিটিভ হবে। যখন অভ্যন্তরীণ শক্তি আবার কিন্তু তাপমাত্রার সাথে রিলেটেড, তাহলে কি তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। তাহলে মোট কথা এখানে কি কি দাঁড়ালো, আয়তনটা কমে যাবে, প্রেসারটা বৃদ্ধি পাবে, তাপমাত্রাও কি হবে, বৃদ্ধি পাবে। এখন এই সমস্ত সবগুলা ধাপকে যদি আমরা একটা গ্রাফ আকারে প্রকাশ করি, তাহলে গ্রাফটা কি দাঁড়ায় দেখো। প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে প্রথম ধাপ, এটা বি থেকে সি দ্বিতীয় ধাপ, সি থেকে ডি তৃতীয় ধাপ, ডি থেকে এ আবার হচ্ছে চতুর্থ ধাপ।
প্রথম ধাপে কি, প্রথম ধাপ এ থেকে বি, প্রথম এ থেকে বি অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, এবং সেটা হবে কি সম্প্রসারণ। অর্থাৎ দেখো, যখন আয়তনটা বৃদ্ধি পেতে থাকবে তখন কিন্তু গ্রাফটা ডান দিকে চলে যাবে। আবার চাপটা যখন হ্রাস পেতে থাকবে তখন ওয়াই অক্ষ বরাবর নিচে চলে আসবে। আমরা এক্স অক্ষ বরাবর ভি, ওয়াই অক্ষ বরাবর পি ধরে নিয়ে যদি একটা গ্রাফ অঙ্কন করি, তাহলে কি হবে আমি আবারও বলতেছি, যদি আয়তনটা বৃদ্ধি পায় তখন ডান দিকে যে চলে যাবে, আবার যখন চাপটা হ্রাস পায় তখন কি ওয়াই অক্ষ নিচের দিকে চলে আসবে। ঠিক তেমনি এখানে কি হয়েছে, প্রেসারটা যখন কমে গেছিল, আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, তখন এটা এই স্ট্রেট লাইনটা এটা হচ্ছে এ থেকে বিতে আসছে। ঠিক আছে। আবার এরপর যখন আমরা দ্বিতীয় ধাপে বসাইছি, অন্তরকের উপর বসাইছি, তখন কিন্তু সেটা ছিল রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এবং সেটা ছিল কি সম্প্রসারণ হয়েছে। তাই আমরা কি জানি, সমষ্ণ রেখা রুদ্ধতাপীয় রেখা কি একটু গামা গুণ খাড়া না? সো এটা কি একটু খাড়া ভাবে হবে, এবং এটা কি হবে, তাড়াতাড়ি নিচে নেমে যাবে। ঠিক আছে। আবার যখন এটা এটা যখন আবার রুদ্ধতাপীয় তাপাধারের উপর বসানো হয়েছে, তখন ঠিক কি হবে, সমষ্ণ প্রক্রিয়া হবে, এবং সেটা হবে সংকোচন। আবার এটা হচ্ছে চতুর্থ ধাপ। ঠিক এমনি করে এভাবে গ্রাফ অঙ্কন করা যায়। তোমাদের আরেকটু বলি, ধাপ 2 এবং 4 কিন্তু একই রকম, কিন্তু এটা হচ্ছে রিভার্স প্রক্রিয়া। আবার ধাপ 1 আর 3 ও হচ্ছে রিভার্স প্রক্রিয়া। অর্থাৎ প্রথমটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার সম্প্রসারণ, দ্বিতীয়টা হচ্ছে রুদ্ধতাপীয় সম্প্রসারণ, তৃতীয়টা হচ্ছে সমষ্ণ সংকোচন, চতুর্থটা হচ্ছে সমষ্ণ প্রসারণ প্রক্রিয়া। এভাবে কার্নো ইঞ্জিনটা কাজ সম্পন্ন করে। এখান থেকে ধারণা নিয়ে অনেক ইঞ্জিন বা অনেক তাপের অনেক কাজই সম্পন্ন হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু ওই উৎস, ওই তাপাধার এরকম কিন্তু সম্ভব নয়। আচ্ছা, আজ এ পর্যন্তই। এই কার্নো ইঞ্জিন, তারপরে এন্ট্রপির অঙ্কগুলা তোমরা কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করবে। টেস্ট পেপার বলো, বইতে বলো, অনেক ম্যাথ আছে, এগুলা বেশি বেশি প্র্যাকটিস করবে। সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। সামনে তোমাদের নতুন চ্যাপ্টার নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।